হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা কোয়ান্টাম নাম্বার এবং তারপরে আউটবাউ প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এবং হুন্স রুল ডিটেলটা কভার করেছিলাম। আজকে আমরা এইগুলোর উপর বেস করে কিছু প্রবলেম সলভ করব, যে সমস্ত প্রবলেমসগুলো সচরাচর নিট, জেই মেন্স বা বোর্ডের পরীক্ষাতেও আসে। আমি শুরুতে এখানে তিনটে প্রবলেম লিখে রেখেছি। ফার্স্ট ওয়ান দেখো, ক্যালকুলেট টোটাল নাম্বার অফ অরবাইটালস অ্যান্ড ইলেকট্রনস অ্যাসোসিয়েটেড উইথ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n = 4। অর্থাৎ ফোর্থ অরবিটে কতগুলো অরবাইটাল বা ইলেকট্রন আছে সেটা বের করতে হবে। খুবই সোজা। ইলেকট্রনের সংখ্যা আমরা কী করে বের করি? 2n² এই ফর্মুলা দিয়ে। তাহলে 2 × 4², ঠিক আছে, 32টা। আর অরবাইটাল সংখ্যা আমরা কী করে বের করি? অরবাইটাল সংখ্যা হচ্ছে n²। ন্যাচারালি একটা অরবাইটালে দুটো ইলেকট্রন থাকে, তাহলে যতগুলো ইলেকট্রন তার হাফ হচ্ছে অরবাইটাল সংখ্যা হবে, তাই না? সো 16। কিন্তু কথা হচ্ছে, যদি এই ফর্মুলা মনে না থাকে, বিশেষ করে ইলেকট্রনটা আমাদের মনে থাকে 2n², কিন্তু অরবাইটাল যদি n² মনে না থাকে তাহলে কি করে করব? তাহলে সিম্পলি একদম কনসেপ্ট অ্যাপ্লাই করব যে n = যদি 4 হয়, এক নম্বর প্রবলেম, n = যদি 4 হয় তাহলে l ভ্যালু হয় 0, 1, 2 and 3, 0 থেকে n-1 পর্যন্ত। সো দিস ইজ s অরবাইটাল, সরি s সাবশেল, p সাবশেল, d and f। তাহলে এই যদি চারটে সাবশেল হয়, এবার m ভ্যালু কত? 0। এর ক্ষেত্রে একটাই ভ্যালু, -l থেকে +l। এর ক্ষেত্রে কটা ভ্যালু হবে? l এর যদি এটা 1 হয় তাহলে -1, 0, +1, তিনটে ভ্যালু মানে তিনটে অরবাইটাল এখানে। 2 যদি হয় তাহলে -2, -1, 0, +1, +2, 5টা অরবাইটাল। আর এখানে -3, -2, -1, 0, +1, +2 and +3, 7টা অরবাইটাল। তাহলে 7, 5 এ 12, 12 আর 3 এ 15, আর এখানে একটা 16, টোটাল 16টা অরবাইটালস, রাইট। এবার প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন, তাহলে 16 × 2 টোটাল 32টা ইলেকট্রন। তাহলে এইভাবে আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে পারবো। আমি এখানে প্রবলেমগুলো এরকম সাবজেক্টিভ ওয়েতে লিখছি, কিন্তু পরীক্ষায় অপশান থাকবে, 4টে অপশান থাকবে, সেই হিসাবে তোমার অবজেক্টিভ অর্থাৎ MCQ কোয়েশ্চেন হয়ে যাবে এগুলো। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন আমি মুছে দিচ্ছি এখান থেকে। দেখো, এবার সেকেন্ড কোয়েশ্চেনে বলছে যে হুইচ রুলস আর ভায়োলেটেড বাই দ্য ফলোইং ইলেকট্রন রিপ্রেজেন্টেশন। ইলেকট্রনগুলোকে এইভাবে দেখানো হয়েছে, একটা বক্স মানে অবশ্যই একটা s অরবাইটাল, আর এখানে তিনটে বক্স মানে অবশ্যই p অরবাইটাল, লেখাও আছে 2p অরবাইটাল। এবার এখানে কতগুলো ইলেকট্রন দেখানো হয়েছে, বলছে যে এই রিপ্রেজেন্টেশনগুলোতে আদৌ কি কিছু ভুল আছে, যদি থাকে তাহলে কোন রুলটা ভায়োলেট হয়েছে। তিনটে রুল আমরা পড়েছিলাম বেসিক্যালি, আউটবাউ প্রিন্সিপাল, হুন্স রুল আর পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে প্রথমটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে 2s এ দেখো দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রনেরই স্পিন সেম স্পিন হতে পারে না। কেন হতে পারে না? দুটো কারণ। এক হচ্ছে, যদি স্পিনটা সেম হয়ে যায় তাহলে এই দুজনের ক্ষেত্রেই 2s অরবাইটাল, তাহলে n = 2, l0, m0, আর এসটাও দুজনের জন্যই +½ বা -½ দুজনের জন্যই +½ বা দুজনের জন্যই -½ যেহেতু স্পিনটা সেম। তাহলে যদি এই হয়ে যায় তাহলে কি হলো? পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ভায়োলেট হয়ে গেল। কারণ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল অনুসারে দুটো ইলেকট্রনের জন্য চারটেই কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম, এটা হতে পারে না। কিন্তু এখানে সেটাই হয়ে যাচ্ছে, আইদার দুজনেরই চারটে কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 2, 0, 0, +½ অথবা 2, 0, 0, -½ সেম। কেন? কারণ স্পিনটা সেম, তাই। তাহলে এক তো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ভায়োলেট হলো। 2 নম্বর হচ্ছে এখানে হুন্স রুলও ভায়োলেট হয়েছে। কেন? কারণ হুন্স রুলের বক্তব্য অনুসারে যে একটা সাবশেল, এখানে তো 2s সাবশেলে একটাই অরবাইটাল, তো একটা ইলেকট্রন যদি এখানে চলে আসে তার মানে সাবশেলটা প্রত্যেকটা অরবাইটাল, এখানে একটাই যেহেতু অরবাইটাল তাহলে সিঙ্গলি ফিল্ড হয়ে গেল। এইবার নেক্সট ইলেকট্রনটা যখন ওখানে ফিল্ড হবে তখন তার স্পিনটা ডেফিনেটলি অপোজিট হবে। এইটা হচ্ছে হুন্ডের রুল। তাহলে এই রুলটাও এখানে ভায়োলেটেড হলো, ঠিক আছে। তাহলে দুটো রুল ভায়োলেটেড হলো। আচ্ছা, এখানে কি আউটবাউ প্রিন্সিপাল ভায়োলেটেড হয়েছে? তাহলে আমরা বলবো যে না। কেন হয়নি? কারণ আউটবাউ প্রিন্সিপালটা কাকে নিয়ে ডিল করে? যে সাবশেলগুলোকে নির্দিষ্ট এনার্জি অর্ডারে আমরা সাজাই, যে সব থেকে কম এনার্জির সাবশেলে আগে ইলেকট্রন যাবে, নেক্সট তার হায়ার এনার্জি যে সাবশেল সেখানে ইলেকট্রন যাবে। কিন্তু এখানে তো একটাই সাবশেল, তার আন্ডারে একটা অরবাইটাল, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। যখন 2-3টে সাবশেল নিয়ে আলোচনা করা হবে, যেমনটা বিএডটায় হয়েছে 2s, 2p, দুটো আলাদা সাবশেল, এই ক্ষেত্রে আমরা দেখব যে আউটবাউ প্রিন্সিপাল ভায়োলেটেড হলো কি না। কিন্তু যদি একটা মাত্র অরবাইটাল দেওয়া থাকে, একটা 2s বা একটা 2p সাবশেল, অনলি এইটা,
সেক্ষেত্রে আমরা আউটবো প্রিন্সিপালটা কনসিডারই করবো না, কারণ সেখানে আউটবো প্রিন্সিপাল ভায়োলেটেড হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে ফাইনালি আনসারটা কী দাঁড়ালো, যে হুইচ রুলস আর ভায়োলেটেড, এক হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল আর 2 নম্বর হচ্ছে হুন্ডস রুল। থার্ড কোয়েশ্চন, আচ্ছা আরেকটা বাকি রয়ে গেল বিএডটা দেখো 2s একটা ইলেকট্রন আর 2pতে কটা ইলেকট্রন, এখানে দুটো এখানে একটা। প্রথম কথা হচ্ছে এখানে এইবার আউফবাউ প্রিন্সিপাল ভায়োলেটেড হয়েছে। আউফবাউ প্রিন্সিপাল ভায়োলেটেড হলো কেন, কারণ এই প্রিন্সিপাল অনুসারে লোয়ার এনার্জি সাবশেল কমপ্লিট হবে, তারপরে হায়ার এনার্জি সাবশেলে ইলেকট্রন যাবে, কিন্তু এখানে লোয়ার এনার্জি 2s এটা ইনকমপ্লিট। তা সত্ত্বেই এর থেকে যে হায়ার এনার্জি 2p অরবিটাল 2p সাবশেল সেটা ফিলিং শুরু হয়ে গেছে। তাহলে এইখানে আউফবাউ প্রিন্সিপালটা ভায়োলেটেড হয়ে গেল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখো হুন্ডস রুলও ভায়োলেটেড হয়েছে। হুন্ডস রুল অনুসারে প্রত্যেকটা অরবিটাল একটা একটা করে সিঙ্গেল ইলেকট্রন যাবে, তারপরে এখানে পেয়ারিং চালু হবে। তাহলে এখানে থার্ড যে পি অরবিটাল সেখানে ইলেকট্রন যাওয়ার আগেই পেয়ারিং চালু হয়ে গেছে, তাহলে হুন্ডস রুলও ভায়োলেটেড হলো। এখানে হুন্ডস রুল ভায়োলেটেড হলো। আচ্ছা, এখানে কি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ভায়োলেটেড হয়েছে? পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালে কি বলে যে একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এখানে কোনো অরবিটালেই তো দুটোর বেশি ইলেকট্রন নেই, সুতরাং পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এখানে ভায়োলেটেড হয়নি, এখানে শুধুমাত্র এই দুটো প্রিন্সিপাল ভায়োলেটেড হয়েছে। বোঝাতে পারলাম আশা করি। থার্ড কোয়েশ্চেন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অরবিটালস। অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা একটু ভুল আছে, এটা অরবিটালস হবে না, এটা সাবশেল হবে। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সাবশেলস ইন কারেক্ট অর্ডার অফ দেয়ার এনার্জি। অরবিটালের এনার্জি বের করার ফর্মুলা কী ছিল? n+l, তাই না? তাহলে আমাদের 4f এর জন্য কী হবে দেখো, n আমরা একদম সবকটাই একসঙ্গে লিখে রাখছি, 6s 7s 7p, তাহলে 4 and 3, তাহলে 5 and 2 6 0 7 0 7 1। আশা করি এগুলো বুঝতে পারছো তোমরা কেন এল ভ্যালু এরকম হচ্ছে না হচ্ছে। আমরা ডিটেল আলোচনা করেছিলাম এর আগে, তাই জন্য আমি এখন আর এক্সপ্লেন করছি না। তাহলে n+l কত হবে? n+l এটা হয়ে গেল 7 7 6 7 8। n+l সব থেকে কম 6s এর, তাহলে ওর এনার্জি সব থেকে কম। তারপর হচ্ছে এই যে 3 জনের 7 আছে, 1 জন 2 জন 3 জন, n+l সেম হয়ে গেলে n ভ্যালু যার কম হবে তার এনার্জি কম। n ভ্যালু কম কার সব থেকে? 5d, না সরি 4f, তারপরে 5d, তারপরে 7s, 4f 5d 7s আর 7p লাস্টে, কারণ ওর n+l ভ্যালু সব থেকে বেশি। তাহলে আমাদের কারেক্ট অর্ডার, মানে আমি 5খানা এরকম দিয়েছি, এরপরে অপশান যখন থাকবে তখন অপশান এরকম থাকবে যে এই যে সি সব থেকে কম, তারপরে এ, মানে আমাদের অর্ডারটা হচ্ছে সি এ বি ডি ই। তাহলে এই একটা অর্ডার থাকলো, এইরকম আরও 3টে অর্ডার থাকবে দেওয়া কোয়েশ্চেনে, এরকম 4টে অপশান থাকবে, কারেক্ট অপশান বাঁচতে হবে। তাহলে আশা করা যায় বোঝাতে পারছি কোয়েশ্চেনগুলো। ফোর্থ কোয়েশ্চেন দেখো, ক্যালকুলেট ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন এ সাবশেল ইন হুইচ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এন ইলেকট্রন ইজ, এইটা দিয়েছি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়েছি। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা ইলেকট্রনের সেটা বলে দিয়েছে, তার ফর্মুলা কি? যে কোনো সাবশেলের জন্য √(l × l+1 × h/2π, তাই না? এটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা। সো দিস ইকুয়াল টু √5 h/π। h/π আউট হয়ে গেল দুদিক থেকে, তাহলে কি পড়ে থাকবে? √(l × l+1 ইকুয়াল টু কত হবে দেখো, এটা ইন্টু 2 না, √5 × 2 না, তাহলে l × l+1 এটার ভ্যালু কত হবে? তাহলে 5 আর 4 না 20, এটা এলটা ঠিক করে হোক, হ্যাঁ 20 হয়ে গেল। তাহলে এখান থেকে কী দাঁড়ালো যে l² + l - 20 = 0। এখান থেকে এল এর ভ্যালু কী পেতে পারি আমরা? এল হচ্ছে +1, তার মানে l + 5 l - 4, এটা তো 5 - 4, হ্যাঁ এটা। তাই যদি হয় তাহলে এল এর ভ্যালু কত হবে? এল এর ভ্যালু 4 হয়ে গেল না, এখান থেকে আসছে। এল এর ভ্যালু -5 তো হবে না, তাহলে এল যদি 4 হয় তাহলে আমরা বলবো যে এই যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এই ভ্যালুটা হবে কোন সাবশেলের ইলেকট্রনের জন্য? এই সাবশেলটা কোনটা? সেটা হচ্ছে L4, মানে কোন সাবশেল? 0 1 2 3 4, তাই না? SP D F and G, তাহলে এটা G হয়ে যাবে।
তাহলে ফোর্থ সাবশেলে এইবার কোয়েশ্চেনটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন। একটা সাবশেলে ইলেকট্রন সংখ্যা ফর্মুলা কি? ফর্মুলা ছিল 2 × 2l+1, এটা ছিল ইলেকট্রনের সংখ্যা, ম্যাক্সিমাম ইলেকট্রনের সংখ্যা। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন ইকুয়াল টু 2 × 4+1, মানে 8 × 9, তাহলে 18খানা ইলেকট্রন হয়ে গেল। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা থাকতে পারবে? 18টা। কী করে বের করলাম? এটার সঙ্গে জাস্ট ফর্মুলাটাকে ইকুয়েট করে দিলাম, আর কিছুই না। ঠিক আছে, এই অঙ্কটার অ্যাকচুয়ালি প্রিভিয়াস ভার্সন হচ্ছে পরের অঙ্কগুলো, মানে 5এর অঙ্কটা আগে করে আমি যদি 4 নম্বর অঙ্কটায় আসতাম তাহলে হয়তো একটু সুবিধা হতো বুঝতে। একই ব্যাপার যদিও। ক্যালকুলেট অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন 5f 4d অ্যান্ড 2p সাবশেল। এই সাবশেলগুলোতে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলোর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে হবে, যার ফর্মুলা হচ্ছে এইটা। অর্থাৎ এই ফর্মুলায় খালি এল এর ভ্যালু বসাতে হবে, আর কিছুই না। তাহলে দেখো এখানে 5 নম্বর অঙ্ক লিখছি আমি, নাম্বার 5। এটা আশা করা যায় বোঝাতে পারলাম। 4এরটা 5 নম্বরটায় বলছে দেখো কী করতে হবে আমাকে। তাহলে 3টে আলাদা প্রবলেম অ্যাকচুয়ালি। প্রথমে যদি এটাকে যদি আমি এগুলোকে তুমি ABC করে দাও, A B and C, তাহলে এরটাই হচ্ছে 5f। 5f মানে হচ্ছে এল ভ্যালু কত? 3। এল ভ্যালু 3। তাহলে therefore অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত? √of 3 × 3+1 h/2π, মানে 4 আর 3 12, √12 h/2π, তাই তো? 2 মানে √4, তার মানে আমরা লিখতে পারি √3 h/π। এবার এইখানে তুমি এখানেও থামতে পারো, এখানেও যেতে পারো, সেইটা কোয়েশ্চেনে কি অপশান দেওয়া আছে তার উপরে ডিপেন্ড করবে। √3 h/π লিখবো না √12 h/2π লিখবো, সেইটা কোয়েশ্চেন বুঝে। শুধু এখন কাজ হচ্ছে আমাদের এল এর ভ্যালু জেনে, মানে তো 4d, তাহলে এল এর ভ্যালু হচ্ছে কত? 2। এটা জেনে খালি ফর্মুলা পুট করে দাও, তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? √of 2 × 2+1 h/2π, তাহলে এটা √6 h/2π। ঠিক আছে, এইটুকু থাকলো। এখন পরে এটাকে দরকার মতন আমরা সিম্পলিফাই করব। আর একটা কী আছে? সি, এখানে করছি সিটা। পি এর জন্য কত? এল ভ্যালু কত? 1 হয় না? তাহলে 1 × 2 √2, তাহলে √2 h/2π। ঠিক আছে, এটাকেও সিম্পলিফাই করা যাবে, এটাকে রুটের ভেতরে নিয়ে। তো আমরা ওইটা এখন আর করছি না, এখানে থামিয়ে দিচ্ছি অঙ্কটা। ঠিক আছে, কটা হয়ে গেল আমাদের? 5টা। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা কিন্তু 6 নম্বর প্রবলেমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ 6 নম্বরটাতে আমাদের অনেক মিসকনসেপশন আছে এই ব্যাপারটা নিয়ে। কীরকম মিসকনসেপশন দেখো বলছি আমি। সেটা হচ্ছে, প্রথমে এরটা বলছে রাইট 4 কোয়ান্টাম নাম্বারস অফ লাস্ট ইলেকট্রন ইন সোডিয়াম অ্যাটম। সোডিয়াম অ্যাটমের লাস্ট যে ইলেকট্রনটা এন্টার করছে তার কোয়ান্টাম নাম্বারগুলো বলতে হবে। এখন সোডিয়াম মানে হচ্ছে 11, তাহলে ইলেকট্রন কনফিগারেশন কী হবে? 1s2 2s2 2p6 অ্যান্ড 3s1। তাহলে লাস্ট ইলেকট্রন কোনটা এন্টার করলো? 3s সাবশেলে একটা ইলেকট্রন এন্টার করলো। তাহলে 3s যদি হয় তাহলে n কত? 3। l কত? s অরবিটাল, s সাবশেল, তাহলে l0 হলে mও 0। ইলেকট্রন কটা আছে? একটা। সেই একটা ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বার কত হবে? স্পিন কোয়ান্টাম নাম্বার হতে পারে +1/2, আবার হতে পারে -1/2। সুতরাং কটা পসিবিলিটি হবে আমাদের? 2খানা পসিবিলিটি হবে। ঠিক আছে, আমাদের একটা কনসেপশন থাকে, ভুল কনসেপশন, সেটা হচ্ছে প্রথম ইলেকট্রন মানে স্পিন +1/2, বলেছিলাম আগে আমি। সুতরাং কোয়েশ্চেনে একটা অপশান এটা থাকবে, একটা অপশান এটা থাকবে, আরেকটা অপশান থাকবে যে বোথ A অ্যান্ড B, আর ফোর্থ অপশান থাকবে কোনোটাই নয়। তাহলে যখন বোথ A অ্যান্ড B থাকবে তখন আমাদেরকে একটু কেয়ারফুলি দেখতে হবে যে দুটোই হচ্ছে নাকি হচ্ছে না। অনেক সময় নাও হতে পারে, কিন্তু সবসময় যে বোথ A অ্যান্ড B থাকলেই ওই সি অপশানটা কারেক্ট হবে সেটা নাও হতে পারে, কিন্তু এই পার্টিকুলার কেসে কিন্তু কারেক্ট। কারণ কি বললাম, এই জায়গাটাতে আমাদের মেনলি মিসকনসেপশনটা থাকে। ঠিক আছে, যে প্রথম ইলেকট্রন মানে এসটা +1/2 এবং পরের ইলেকট্রনটা মানে এসটা -1/2, যদিও প্রথমেই -1/2 হওয়াও সম্ভব। বিয়েটা কি বলছে? ক্লোরিন। তাহলে ক্লোরিনের লাস্ট ইলেকট্রন কোথায় আসছে দেখো? 1s2 2s2, ক্লোরিন 17 না 17, তাহলে 3s2 3p5,
এবার দেখো 3p5 যদি হয় তাহলে এটা যদি 3p হয় তাহলে 1 2 3 4 অ্যান্ড 5। এবার ম্যাক্সিমাম টাইমে বইগুলোতে কীরকম লেখা থাকে দেখো, এটাকে px বলা হয়, এটাকে py বলা হয়, এটাকে pz বলা হয়, এরকম লেখা থাকে বইতে। যদিও এই তিনটের যে কোনো একটা pz px বা py হতে পারে, যে কোনো একটা। কেন হতে পারে? কারণ তিনটে অরবিটালই হচ্ছে ডিজেনারেট, অর্থাৎ এদের এনার্জি ইকুয়াল। তাহলে এনার্জি যদি ইকুয়াল হয় তাহলে লাস্ট যে ইলেকট্রনটা, আমার লেখার ভিত্তিতে লাস্ট ইলেকট্রন এইটা, কারণ প্রথমে তিনটে হচ্ছে সেম স্পিন হুন্স রুল অনুসারে, তারপরে ফোর্থটা অপোজিট স্পিন, ফিফথটা অপোজিট স্পিন। তাহলে এই যে ইলেকট্রনটা আমার লেখার ভিত্তিতে এইটা হচ্ছে লাস্ট ইলেকট্রন। এটা যদি লাস্ট ইলেকট্রন হয় তাহলে আমার লেখার ভিত্তিতে প্রত্যেকের জন্যই এন কত, 3p না, তাহলে n3, এল কত 1, p সাবশেলে এল 1 হয়। এইবার ভুলটা হবে দেখো, আমরা যদি px py pz এইটা যদি আমরা মনে মনে ভেবে নিই তাহলে এইটা py হবে। এবার আমরা কীরকম লিখি থাকো, সঙ্গে এটাও থাকে 0, মানে +1 0 -1। প্রথম কথা হচ্ছে আমি শুরুতেই বলেছিলাম যে m ভ্যালুটা 0 হয় কার জন্য, pz অরবিটালের জন্য, অনলি ফর pz। তাহলে এটা তো pz হতে পারে না। আমি যদি এটাকে pzও লিখে দিই আর এটাকে যদি pyও লিখে দিই তাহলেও কিন্তু আমার m ভ্যালু এই ফিফথ ইলেকট্রন, মাঝখানেরটা pz, মানে +1 0 -1 এই তিনটে সংখ্যাকে আমি ঠিকঠাক অর্ডারে সাজিয়ে এবার মাঝখানটাকে 0 করে দিলাম, মানে m0 ওখানে লিখবো আমি। তাই যদি করে দিই তাহলে কিন্তু ভুল হবে, আবারও ভুল হবে। কেন ভুল হবে? কারণ এই মাঝখানেরটাই যে pz অরবিটাল সেইটা তো আমি বুঝতে পারছি না, বা সেটা যদি আমি বুঝতে পারিও তাহলেও তো তিনটে অরবিটালের যেহেতু শক্তিটা সমান, তাহলে তিনটে অরবিটালেই লাস্ট ইলেকট্রনটা যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং লাস্ট ইলেকট্রনের এই দুটো বাদ দিয়ে, n আর l বাদ দিয়ে m বলা যাবে না সঠিকভাবে, আর s তো বলাই যাবে না, s তো +1 -1 দুটোই হতে পারে। তাহলে লাস্ট ইলেকট্রনের ক্ষেত্রে m ভ্যালু কী কী হতে পারে দেখো, আমি এটাকে মুছে দিচ্ছি এবারে। আচ্ছা ঠিক আছে, আমি নিচে লিখছি, মুছে দিচ্ছি না, নিচেই লিখি। তাহলে প্রথম কথা হচ্ছে n তো 3 হয়ে গেল আর lটা 1 হয়ে গেল। এইবার m ভ্যালু লাস্ট ইলেকট্রনের জন্য তিনটে ভ্যালু হতে পারে m +1, হতে পারে 0, হতে পারে -1। m +1 হওয়ার সঙ্গে সঙ্গে লাস্ট ইলেকট্রনটা তার s ভ্যালু হতে পারে +1/2, আবার s ভ্যালু হতে পারে -1/2। এইটুকু তো ফিক্সড, 2p সাবশেল মানে এইটুকু ফিক্সড। এবার এইখান থেকে গন্ডগোল চালু হয়ে গেল। লাস্ট ইলেকট্রন মানে তার m যদি +1 হয় তাহলে দুটো অপশান, m যদি 0 হয় তাহলেও দুটো অপশান, আর m যদি -1 হয় তাহলেও ফাইনালি দুটো অপশান। তার মানে টোটাল 6 অপশানস আর দেয়ার। তার মানে লাস্ট ইলেকট্রনটা, সেই লাস্ট ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যা আমি ডিফাইন করতে পারবো না যে এই হবে, আমরা খালি n আর lটাকে ডিফাইন করতে পারবো। এবার m আর s এই 6টার মধ্যে যে কোনো একটা হতে পারে, ঠিক আছে? 6টা মানে কোনটা, এটা +1, এটা 0 আর এটা -1। এই 6টার মধ্যে যে কোনো একটা অপশান হতে পারে লাস্ট ইলেকট্রনের m এবং s। ফলে এখানে ডেফিনিট করে কিছু বলা যাবে না, ঠিক আছে? এই 6টার মধ্যে 3টে অপশান দেওয়া থাকলো, যে কোনো 3টে দেওয়া থাকলো, আর ফোর্থটাতে বলা হলো যে অল অফ দিস, এরকম থাকতে পারে। সুতরাং অল অফ দিস বোঝানো গেল। পরেরগুলো দেখো 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং সেট অফ কোয়ান্টাম নাম্বারস আর নট ভ্যালিড। মানে 4টে কোয়ান্টাম নাম্বারের একটা সেট দিয়েছে। 4টে কোয়ান্টাম নাম্বার দিয়ে কী ডিফাইন করা হয় একটা ইলেকট্রন? আগে আমরা বলেছিলাম যে 3টে অরবিটাল, 3টে কোয়ান্টাম সংখ্যা যদি দেওয়া থাকে n, l এবং m, তাহলে সেই 3টে কোয়ান্টাম সংখ্যা দিয়ে একটা অরবিটালকে বোঝানো হয়। আর যদি 4টে কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকে তাহলে সেটা দিয়ে একটা ইলেকট্রনকে বোঝানো হয়। এবার কোন কোয়ান্টাম সংখ্যার সেটটা হচ্ছে ভুল, ইনভ্যালিড, ভুল, সেটা কী করে চিনব? দেখো প্রথমটা, এবার এই যে 3 2 3 -1/2, এটার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে n, পরেরটা l, তারপরে m, আর লাস্টেরটা হচ্ছে s, ঠিক আছে? n যদি 3 হয় তাহলে l এর ভ্যালু কত হতে পারে? আমাদেরকে এইখান থেকে ওই দিকে যেতে হবে।
যে n যদি 3 হয় তাহলে l ভ্যালু কত কত হতে পারে, 0 থেকে n-1 মানে 0 1 2, তাহলে n এর জন্য এই l ইকুয়াল টু 2 এটা অবশ্যই পসিবল, 0 1 2 তিনটে ভ্যালু হতে পারে l এর, তো 2 হয়েছে, ক্ষতি কি। এবার l যদি 2 হয় তাহলে এবার m এর ভ্যালু কত হবে, m এর ভ্যালু তো -l থেকে +l, তার মানে m এর ভ্যালু l যদি 2 হয়, l যদি 2 হয় তাহলে m এর ভ্যালু হবে -2 থেকে +2, -2 -1 0 +1 +2, m এর ভ্যালু 3 তো হতে পারে না, যেহেতু 3 হতে পারে না তাই এই যে সেটটা দেওয়া আছে এই সেটটা ইনভ্যালিড বা এই সেটটা রং, এই সেটটা দিয়ে কিছু বোঝানো যায় না আলটিমেটলি। পরেরটা দেখো, প্রথমটা কি বললাম n, তাহলে এটা যদি n হয়, n এর ভ্যালু যদি 2 হয় তাহলে l ভ্যালু কত হবে, 0 থেকে n-1 অর্থাৎ 0 থেকে 2 - 1 মানে 0 থেকে 1, তাহলে l ভ্যালু 2 হয়ে গেছে। আমরা আগেই বলেছিলাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার পড়ার সময় যে l এর ভ্যালু কখনোই n এর সমান হতে পারে না। হ্যাঁ, l আমরা এরকম বলেছিলাম, নিশ্চয়ই লিখেছিলাম কোথাও একটা আমি, যে l ম্যাক্স, l এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে n-1, l কখনোই n এর সমান হতে পারে না, এখানে সমান হয়ে গেছে n আর l, তাহলে এটাও হবে না, ইনভ্যালিড। বোঝা গেল? পরেরটা আসো, n যদি 4 হয় l এর ভ্যালু 3 হতেই পারে, l 0 1 2 3 এই যে এই ফর্মুলা, l ম্যাক্স 4 - 1 মানে 3 হতেই পারে। l যদি 3 হয় m এর ভ্যালু -3 থেকে +3 হবে, সুতরাং -3 হতেই পারে, কারেক্ট এখানেও। এইখানে এসে গন্ডগোল হয়ে গেল, স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনোই 0 হয় না, -12 আর +12, তাহলে যেহেতু এইখানে গন্ডগোলটা হয়েছে তাহলে এটাও ইনভ্যালিড। ঠিক আছে, প্রত্যেকটার পাশে পাশে তোমরা কারণটা লিখে রাখো যে কারণটা কি। এটার জন্য যেমন কারণ লিখবে যে s ক্যানট হ্যাভ ভ্যালু অফ 0, এটাই কি লিখবে যে l যদি 2 হয় আই মিন m ভ্যালু ক্যানট বি গ্রেটার দ্যান l, আর এখানে কি লিখবে l ভ্যালু ক্যানট বি ইকুয়াল টু n, বা এইটাও লিখতে পারো। হয়ে গেল। ফোর্থটা দেখো, n যদি 4 হয় তো l এর ভ্যালু 2 হতেই পারে, 0 1 2 3 হতেই পারে 2, এটা যদি 2 হয় তাহলে m এর ভ্যালু -1 হতেই পারে, কারণ l যদি 2 হয় তাহলে m ভ্যালু -2 থেকে +2, -2 -1 তো -1 হতেই পারে, আর s ভ্যালু তো +1 হতেই পারে, সুতরাং এইটা হচ্ছে কারেক্ট। তাহলে এটা নট ভ্যালিড হবে না, এটা ভ্যালিড, অবশ্যই ভ্যালিড। ঠিক আছে, পরেরটা দেখো, n যদি 4 হয় l ভ্যালু 0 হতেই পারে, l এর ভ্যালু তো শুরুই হয় 0 থেকে, 0 মানে s অরবিটাল, আই মিন s সাবশেল, তাহলে l 0 থেকে কত অবধি হবে, 0 1 2 3 চারটে ভ্যালু হতে পারে। তাই যদি হয় l যদি 0 হয় তাহলে m এর ভ্যালু কি -1 হবে, এইটা হতে পারে না। l যদি 0 হয় তাহলে m এর ভ্যালু কত হবে, -l থেকে +l, -0 থেকে +0 মানে 0 একটাই ভ্যালু, তাহলে -1টা হতে পারে না, তাহলে এইখানে গন্ডগোল হলো, সুতরাং এটাও ইনভ্যালিড। অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটাতে একটু আমি উল্টো লিখে দিয়েছি, নট ভ্যালিড লিখেছি, যদি এটা আমি ভ্যালিড লিখি তাহলে কোয়েশ্চেনটা ঠিক হয়, মানে এইটা ভ্যালিড একমাত্র, আর এইগুলো ক্রস দিয়েছি মানে ভ্যালিড নয়, তাই তো? বোঝাতে পারলাম আশা করি। আটেরটা দেখো, ক্যালকুলেট স্পিন ম্যাগনেটিক মোমেন্ট ফর দ্য ফলোয়িং স্পিসিস, চারটে আয়ন দিয়েছে, এদের বলেছে যে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট বের করতে হবে। স্পিন ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা আগের দিন বলেছিলাম, কি বলেছিলাম, √n × n+2 বোর ম্যাগনেটন, যেখানে n হচ্ছে কি নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন। প্রথমটা দেখো Cr3+, তাহলে Cr3+ করার আগে Cr এর কনফিগারেশন জানতে হবে। Cr ছিল আমাদের স্টার চিহ্নযুক্ত, মানে এক্সেপশনাল কনফিগারেশন ছিল। ক্রোমিয়ামের 24, তো আর্গন ছিল, আর ছিল কি 3d5 4s1 ছিল না, 3d4 আর 4s2, এটা হবে না কেন বলেছিলাম, এক্সচেঞ্জ এনার্জি দিয়ে আর সিমেট্রি দিয়ে। এবার ক্রোমিয়াম 3+, এবার যদি ক্রোমিয়াম 3+ হয় 3টে ইলেকট্রন চলে যাবে, প্রথম ইলেকট্রন যাবে কোত্থেকে, 4s থেকে, পরের দূরে যাবে এখান থেকে, তাহলে পড়ে থাকবে Ar আর 3d3। বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের কোনটা, ক্রোমিয়াম। এরপরে হচ্ছে কোবাল্ট। কোবাল্ট কত বলো তো, কোবাল্ট হচ্ছে 27 যদি হয় তাহলে 3d7 4s2, হ্যাঁ সরি 3d7 4s2। এবার এখান থেকে কত ইলেকট্রন যাবে, 3+ মানে 3টে ইলেকট্রন চলে যাবে, তাহলে দুটো চলে যাবে 4s থেকে আর একটা চলে যাবে 3d থেকে,
তাহলে কোবাল্ট 3+ কনফিগারেশন হয়ে যাবে। আচ্ছা আমি আগেরটা তো ইনকমপ্লিট রাখলাম, তাই না? আমরা এইটুকু করে ছেড়ে দেবো কেন? 3d54s1 তো আমাদের তো কোয়েশ্চেনটাই ছিল আলাদা। কোয়েশ্চেনটাতে ছিল স্পিন ম্যাগনেটিক মোমেন্ট বের করা। তাহলে এটা 3D, এটা 4s, 3d5 সরি 3d3, 3+এর 3d3 ছিল। তো 3d3তে 3টে ইলেকট্রন আনপেয়ার্ড, 3টে আনপেয়ার্ড মানে এই ফর্মুলায় বসাও এবার। তাহলে মিউ কত হবে? মিউ ইকুয়াল টু √3 × 3 + 2 মানে রুট কত হয়ে গেল? 15 হয়ে গেল না? এইটা হয়ে গেল আমাদের আনসার। এটা কি হবে? 3d6 মানে কি হবে দেখো, 3d6 তো 1 2 3 4 5 and 6। তাহলে আনপেয়ার্ড কটা পড়ে থাকলো? 4টে। তাহলে মিউ কত? √4 × 4 + 2 বোর ম্যাগনেটন মানে √24 বোর ম্যাগনেটন। 24টাকে ওই অন্য কিছু থাকতে পারে কোয়েশ্চেনে, 24 না রেখে ওটাকে 2√6 বা এরকম কিছু একটা লিখতে পারে, ঠিক আছে? এটা হয়ে গেল কোবাল্ট। এরপর কি আছে? নাইট্রোজেন N3-, করতে হবে না, দেখো N3- তো নাইট্রোজেনের 7, তাহলে 1s2 2s2 2p3 হয়, আর প্লাস আরও 3টে ইলেকট্রন, নেগেটিভ আয়ন মানে আরও 3টে ইলেকট্রন অ্যাড হয়েছে, তাহলে 2p6 হয়ে গেল। এইবার p6-এ পিতে তো 3টেই ইলেকট্রন, 3টেই অরবাইটাল, তাহলে 6টা ইলেকট্রন যদি চলে আসে তাহলে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। n ইকুয়াল টু যদি 0 হয় তাহলে মিউ ইকুয়াল টু 0, ঠিক আছে? আর আমরা লাস্টেরটা করে নিই ফেলি, তাহলেই হয়ে যাবে। কপার 2+, কপার 2+-এ কপারটাও ছিল আমাদের একটা এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন। আবারও আর্গন 3d10 4s1, ঠিক আছে? এবার কপার 2+ মানে একটা ইলেকট্রন যাবে 4s থেকে আর একটা ইলেকট্রন যাবে এখান থেকে, তাহলে পড়ে থাকবে কপার 2+ যদি হয় তাহলে কনফিগারেশন পড়ে থাকবে 3d9। 3d9 যদি হয় আমি এখানটাই করে দিচ্ছি 3d9টা, আর মোছামুছি করে লাভ নেই। 3 4 5 6 এটা 7 এটা 8 এটা 9, তাহলে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকলো। যদি একটা হয় তাহলে √1 × 1 + 2 বোর ম্যাগনেটন, তার মানে √3 বোর ম্যাগনেটন। এই যে ভ্যালুগুলো বেরোচ্ছে না, √3, এখানে √24, ওখানে √15, এই ভ্যালুগুলো যত বেশি হচ্ছে, কেন বেশি হচ্ছে? কারণ আনপেয়ার্ড ইলেকট্রন তত বেশি হচ্ছে। যত বেশি আনপেয়ার্ড ইলেকট্রন তত বেশি প্যারাম্যাগনেটিজমের কারেক্ট অর্ডারে সাজাও, এরকম বলেও এরকম 4টে অপশান দিতে পারে, ঠিক আছে? তাহলে সেইভাবেও কোয়েশ্চেন আসতে পারে। কোয়েশ্চেন আসলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আসে, ল্যাঙ্গুয়েজটা চিনতে পারাটাই হচ্ছে মূল কথা। পরেরগুলো দেখো 10টায় বলছে যে আইডেন্টিফাই দ্য ফলোয়িং অরবাইটালস। আমি একটু আগেই বলেছিলাম বা আগেও তোমরা জানো যে অরবাইটালকে ডিফাইন করতে গেলে 3টে কোয়ান্টাম নাম্বার লাগে, n, l আর m, তো 3টে করেই দেওয়া আছে। এবার দেখো আমি কি করব, আমি এইটা সবার আগে করছি, মানে L0 মানে হচ্ছে s সাবশেল। এবার s সাবশেলে তো একটাই অরবাইটাল, সেটা হচ্ছে s অরবাইটাল, সুতরাং এইটা নিয়ে কোনো টেনশন নেই, এটা হচ্ছে 4s অরবাইটাল, ঠিক আছে? 4s সাবশেলে একটাই অরবাইটাল থাকে যেটারও নাম হচ্ছে 4s, তাহলে অরবাইটাল হচ্ছে 4s অরবাইটাল, যেটাকে এই 3টে কোয়ান্টাম নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো এটা শেষ। এবার মূল সমস্যা হচ্ছে এই জায়গাগুলোতে, মানে l = 2 মানে হচ্ছে d সাবশেল, আর l = 1 মানে p সাবশেল। এবার p আর d এর ক্ষেত্রে আমি কিছু রুলস বলেছিলাম। কি বলেছিলাম? যে l = যখন 1, l = 1 মানে p সাবশেলের ক্ষেত্রে l তো 1, তাহলে m এর যে 3টে ভ্যালু হবে, m এর ভ্যালু হবে -1 0 +1। এবার 0টা হবে কার জন্য? pz, আর -1 +1টা px এরও হতে পারে py এরও হতে পারে, মানে দুজনেরই হতে পারে। মানে এটা যদি px এর হয় তখন এটা py, আর যদি এটা py হয় তাহলে এটা px। অর্থাৎ +1 বা -1 এই ভ্যালু দুটো কোনো অরবাইটালের জন্য ফিক্সড নয়, ফিক্সড হচ্ছে pz-টা। 0 মানে pz, কিন্তু +1 মানে pxও হতে পারে pyও হতে পারে, -1 মানেও তাই। এবার দেখো l = 1 কোথায় আছে দেখো এই দুটোতে, তাহলে n3 l1 মানে 3p সাবশেল,
3pর মধ্যে m0 মানে কি pz, তাহলে এইটা হয়ে গেল আমাদের 3pz। ঠিক আছে, এইখানে দেখো 5p, এটা 5pর মধ্যে এবারে এই যে +1 হয়েছে, +1 হওয়া বা -1 হওয়া মানেই pxও হতে পারে pyও হতে পারে। তাহলে এইটার জন্য অ্যাকচুয়ালি দুটো অপশান আছে, দুটোই কারেক্ট। একটা হচ্ছে 5px, একটা হচ্ছে 5py। আবার বলছি দুটোই কারেক্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি এমসিকিউ কোয়েশ্চেন আসে তাহলে এই দুটো অপশানও দিতে পারে। ধরা যাক বললো যে এই যে n5 l1 m = +1, এই তিনটে কোয়ান্টাম নাম্বার কোন অরবিটালকে ডিনোট করে, তিনটে অপশান থাকলো 5px, 5py, 5pz, আর একটা থাকলো যে সবগুলোই। ঠিক আছে, এখন যখনই সবগুলোই থাকে তখন আমাদের মনে হয় যে ওটাই বোধহয় হবে, কিন্তু সেটাও সবসময় নাও হতে পারে। সুতরাং এই ধরনের ওয়াইল্ড গেস কিন্তু করা যাবে না। ঠিক আছে, তাহলে m = +1 হলে আইদার py হতে পারে অথবা px হতে পারে। এটা যদি 3 হতো তাহলে 3px 3py হতো, এটা যদি 2 হতো 2px 2py হতো। তো এই হচ্ছে l = 1 এর গল্প। আর যদি n = 2 হয়, n = 2 যদি হয়, l = 2 যদি হয়, তাহলে এটা ডি সাবশেলের m ভ্যালু -2, -1, 0, +1, +2। এবার এদের ক্ষেত্রে কি বলেছিলাম, এদের ক্ষেত্রেও এই জিরোটা ফিক্সড, কার জন্য, dz স্কোয়ারের 0, আর কারোর m ভ্যালু 0 হয় না। এবার দেখো যে কটা দেওয়া আছে এই তিনটেই হচ্ছে l = 2, মানে এই তিনটেই হচ্ছে আমাদের ডি সাবশেলের কথা বলছে। তার মধ্যে এই যে m0 আছে, m0 মানে এটা dz স্কোয়ার অরবিটাল। তাহলে এটা 5 নম্বর শেলের ডি, মানে 5d। তার মানে অ্যাকচুয়ালি এটা হয়ে গেল 5dz স্কোয়ার, একদম স্পেসিফিক্যালি 5dz স্কোয়ার অরবিটাল ওটা। আচ্ছা, এবার দেখো এইগুলো কী করে মনে রাখবো, +1 -1 কার হবে আর -2 +2 কার হবে। যেহেতু এখানে z আছে, z হচ্ছে আমাদের ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, তাই জন্য dz স্কোয়ারকে আমরা 0 ধরি। এবার জেডের যত কাছাকাছি, মানে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসের যত কাছাকাছি থাকবে অরবিটালগুলো, তত তার ভ্যালু 0-র ক্লোজ হবে, ঠিক আছে, ক্লোজ টু 0 হবে। তাহলে যে সমস্ত অরবিটালে জেড আছে, যেমন xz, তারপরে আর কি আছে বলো, yz, তাহলে এই দুটোর হচ্ছে আমাদের একটার +1 হলো, একটার -1। তার মানে যদি dxz এর -1 হয় তাহলে dyz এর +1, আর যদি dyz এর -1 হয় তাহলে dxz এর +1, রাইট। আর -2 +2 মানে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস থেকে অনেক দূরে। তো এইখানে কারা কারা থাকবে, যাদের ডি এর সাফিক্সে, মানে অরবিটালগুলোতে যাদের অরবিটালগুলো আমরা xy দিয়ে ডিনোট করি, dxy, dx² - y², এই দুটো হচ্ছে অপশান। তাহলে এইটা যদি dxy হয় তাহলে এইটা হয়ে যাবে dx² - y², আর উল্টোটা এটা যদি dx² - y² হয় তাহলে এটা হয়ে যাবে dxy। সুতরাং যদি m এর ভ্যালু +1 -1 বা +2 -2 এইসব থাকে তাহলে দুটো করে অপশান হবে, দুটো করে আনসারই কারেক্ট হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে রাখো +2, তাহলে +2 মানে আইদার dxy হতে পারে অথবা dx² - y² হতে পারে। তাহলে এটার জন্য দুটো অপশান, dxy or dx² - y², দুটো অপশানই কারেক্ট। আর এটার জন্য যেহেতু -1 আছে তাহলে আইদার dxz অথবা dyz, তাহলে এটার জন্য হবে আনসার হচ্ছে dxz or dyz। বোঝাতে পারলাম? এইটা মনে রাখতে হবে কিন্তু, তাহলে এই অরবিটালগুলোকে একদম স্পেসিফিক্যালি আমরা চিহ্নিত করতে পারবো। আদারওয়াইজ আমাদের মনে হবে যে সবই একই, সুতরাং সেইটা হলে কিন্তু মুশকিল। সুতরাং এখানটায় খুব কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, এইটা আমি মুছে দিচ্ছি। পরের অঙ্কটা দেখো, পরের কোয়েশ্চেনটা 11 নম্বর। সাপোজ এলিমেন্টস অ্যাবভ n = 4 ডাজ নট এক্সিস্ট। n = 4 মানে n = 4 মানে 4 নম্বর শেল। 4 নম্বর শেল মানে পিরিয়ডিক টেবিলে 4th পিরিয়ড, তার থেকে বেশি, মানে অ্যাবভ n = 4 আর কোনো এলিমেন্ট নেই। মানে যতগুলো এলিমেন্ট আমরা জানি তাদের ম্যাক্সিমাম n হচ্ছে 4, মানে ম্যাক্সিমাম 4টে, তার মানে 4টে পিরিয়ড বা পর্যায় পসিবল পর্যায় সারণীতে। যদি সেরকম হয় তাহলে
ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ এলিমেন্টস কতগুলো, তাহলে ম্যাক্সিমাম কতগুলো এলিমেন্ট থাকতে পারে। এন যদি 4 ম্যাক্সিমাম হয় তাহলে কী কী হতে পারে, এনের ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। এন যদি 1 হয় আমরা জানি এল এর ভ্যালু কত হয়, 0। তার মানে এখানে একটাই অরবিটাল সম্ভব, 1s। এন যদি 2 হয় তাহলে এল এর ভ্যালু 0 আর 1। তার মানে কটা সাবশেল এখানে সম্ভব, 2s আর 2p সাবশেল এখানে সম্ভব, 0 for s 1 for p। এন যদি 3 হয় তাহলে এল ভ্যালু 0 1 2, মানে 3টে সাবশেল এখানেও সম্ভব, 3s 3p 3d। আর এটার জন্য 4টে সাবশেল সম্ভব, 4s 4p 4d অ্যান্ড 4f। ঠিক আছে, এইবার প্রত্যেকটা সাবশেলে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে, এখানে কটা ইলেকট্রন থাকতে পারে, 2টো। এখানে কটা, 2 প্লাস 6টা 8টা। এখানে কটা, 2 প্লাস 6 প্লাস 10 18টা। আর এখানে 2 প্লাস 6 প্লাস 10 মানে 18, 18 আর 14 32। তাহলে টোটাল কতগুলো আমরা আলাদা আলাদা ইলেকট্রনিক কনফিগারেশন পেতে পারি, 1s1 1s2 2s1 2s2 করতে করতে, তারপর 2s2 পরে হচ্ছে 2p1, মানে ফার্স্ট যে এলিমেন্ট তার যদি 1s1 হয়, সেকেন্ডটার 1s2, থার্ড জনের হবে 1s2 2s1, ফোর্থ জনের হবে 1s2 2s2, ফিফথ জনের হবে 1s2 2s2 2p1, এইভাবে এগোবে। তাহলে টোটাল এই যে নাম্বারগুলো 2 প্লাস 8 প্লাস 18 প্লাস 32 টোটাল যোগ করলে কত হচ্ছে, 10 আর 32 42 50 60। তাহলে টোটাল 60খানা ডিফারেন্ট ইলেকট্রনিক কনফিগারেশন যেহেতু পসিবল, তাহলে টোটাল 60টা ম্যাক্সিমাম এলিমেন্ট পসিবল। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হয়ে গেল কত, টোটাল 60 এলিমেন্টস আর পসিবল। কারেক্ট। 12টা দেখো, 12টা বলছে যে অ্যান আয়ন M3- হ্যাজ 14 প্রোটনস। একটা আয়ন আছে M3-, তার প্রোটন হচ্ছে 14টা। এখন এই যে M3- এটা তৈরি হলো কোত্থেকে, এম বলে যে এলিমেন্টটা ছিল সে 3টে ইলেকট্রন গেইন করেছে, করার পরে M3- তৈরি হয়েছে। এখন কোনো এলিমেন্ট যদি ইলেকট্রন গেইন করে তাহলে প্রোটন সংখ্যার কি চেঞ্জ হয়, হয় না তো। তাহলে এর যদি 14টা প্রোটন থাকে তাহলে এরও প্রোটন কটা, 14টাই আছে, তাই না। এবার বলছে রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ M2+ আয়ন। এবার এখান থেকে M2+ কখন হবে, এখান থেকে যদি M2+ হয় তাহলে দুটো ইলেকট্রন চলে যাবে না। তাহলে যে নিউট্রাল যে আমার এলিমেন্ট তার যদি 14টা প্রোটন থাকে তাহলে তার 14টা ইলেকট্রনও আছে, তাহলে দুটো ইলেকট্রন চলে গেলে এখানে 12টা ইলেকট্রন হবে। 12টা ইলেকট্রন হলে এইবার এর কনফিগারেশন আমি এখানে লিখছি, 12টা ইলেকট্রন হলে কি হবে, 1s2 2s2 2p6 3s2, সিম্পল। ঠিক আছে, তাহলে এইভাবে আমাকে কোয়েশ্চেনটা বুঝে আমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ এগোতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেন যে আমার চেনা কোয়েশ্চেন থাকবে তা নাও হতে পারে, কিন্তু কনসেপ্টটা যদি আমার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা আননোন কোয়েশ্চেনও আমি এইভাবে এগিয়ে কিন্তু আলটিমেটলি সলিউশনে আসতে পারবো। ঠিক আছে, দেখো পরের কোয়েশ্চেনগুলোতে আমি কী করবো, আমি 15টা আগে করবো, তারপরে 14, তারপর লাস্টে 13 করবো। আসলে এগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্য এগুলো করে বোর্ডটা মুছে দিতে পারবো আর কি তাড়াতাড়ি। বলছে ইজ দ্য ফলোয়িং ডায়াগ্রাম কারেক্ট ফর ইলেকট্রনিক কনফিগারেশন অফ বোরন। কনফিগারেশনটা এরকম শর্টে লেখা হয় এরকমভাবে, বোরনের Z=5, Z=5 হলে 1s2 2s2 2p1 হয়। তো সেইটাকে এই ডায়াগ্রামে দেখিয়েছে, বলছে ডায়াগ্রামটা কারেক্ট না ভুল। তাহলে 1s2 দেখো দুটো ইলেকট্রন অপোজিট স্পিন, 2sও অপোজিট স্পিন, 2pতে একটা ইলেকট্রন আছে, এবার সেটা একদম দূরে আছে, তাহলে এটা কি পসিবল, মানে এটা কি সঠিক, তাহলে আমাদের আনসার কী হবে, ইয়েস এটা কারেক্ট। কেন কারেক্ট, আগের দিন বলেছিলাম যে কনভেনশনালি আমরা প্রথম বক্সটাতে ফার্স্ট ইলেকট্রনটাকে রাখি, তারপরে সেকেন্ড ইলেকট্রনটাকে রাখি, তারপরে থার্ডটাকে রাখি। কিন্তু যেহেতু এই তিনটে ইলেকট্রন তিনটে অরবিটালের এনার্জি সেম, তাই না, ডিজেনারেট অরবিটাল, এরা হচ্ছে ডিজেনারেট অরবিটালস, তার মানেই হচ্ছে এনার্জি ইকুয়াল। এনার্জি যদি ইকুয়াল হয় তিনটে অরবিটালের, তাহলে তিনটের যে কোনো একটাতে ইলেকট্রন যেতেই পারে, কোনো সমস্যা নেই, তাহলে দিস ইজ কারেক্ট। ঠিক আছে, খুব কেয়ারফুল থাকবে, এইখানে কিন্তু ভুল হওয়ার
আমাদের সমূহ সম্ভাবনা থাকে। আচ্ছা 14 দেখো 14টায় বলছে যে কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন অফ এন অ্যাটম। নাইট্রোজেন হচ্ছে 7 মানে 1s2 2s2 2p3। এবার কোনটা কারেক্ট দেখো, প্রথমটা 1s2 দুটো অপোজিট স্পিন, 2sও দুটো অপোজিট স্পিন, 2pতে 3টে ইলেকট্রন আছে পরপর সিঙ্গলি ফিল্ড মানে হুন্স রুল ফলো করেছে। এইবার স্পিন প্লাস হাফও হতে পারে মাইনাস হাফও হতে পারে, মানে আমি 3টেকেই উপরের দিকে অ্যারো দিতে পারি বা 3টেকেই নিচের দিকে অ্যারো দিতে পারি। সুতরাং এটা কারেক্ট এবং এটাও কারেক্ট। দেখো ওইটাতে 3টে উপরের দিকে স্পিনটাকে উপরের দিকে দেখানো হয়েছে, বোথ আর কারেক্ট। বাকি এইগুলো সব ইনকারেক্ট। কেন ইনকারেক্ট দেখো, এখানে 1 এসে ঠিক আছে, দুটো অপোজিট স্পিন, এইখানে এসে গন্ডগোল হয়ে গেল। এটা উপরের দিকে স্পিন হয়ে গেছে, এই দুটো নিচের দিকে হয়ে গেছে। এখানে হুন্স রুল ব্রেক করেছে, তাই তো। হুন্স রুল কি বলে, যে প্রত্যেকটা অরবিটাল সিঙ্গলি ফিল্ড হবে উইথ সেম স্পিন, তারপরে পেয়ারিং হবে। তাহলে এখানে যখন সিঙ্গলি ফিল্ড হয়েছে এদের স্পিনটা কিন্তু সেম স্পিন নয়, আলাদা হয়ে গেছে। তাহলে এখানে আমরা বলবো যে এটা কেন ইনকারেক্ট, কারণ এখানে হুন্স রুলটা ইজ নট ফলোড বা হুন্স রুল ইজ ভায়োলেটেড। ঠিক আছে, সুতরাং এটা ইনকারেক্ট। এখানে কি হয়েছে দেখো সমস্যা, প্রথম সমস্যা হচ্ছে যে 3টে ইলেকট্রন চলে এসছে, একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এখানে কি বলবো ভায়োলেটেড হলো। তাহলে এখানে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ভায়োলেটেড হলো। এরপর দেখো 2s আর 2p, এইখানটাতে কী হয়েছে দেখো, 2s পুরোপুরি ফিল আপ হয়নি, তার আগেই 2pর ফিলিং চালু হয়ে গেছে। তাহলে এইটা আউফবাউ প্রিন্সিপালকে ভায়োলেট করলো। আউফবাউ প্রিন্সিপাল কি বলে, লোয়ার এনার্জি অরবিটাল লোয়ার এনার্জি সাবশেল কমপ্লিট হবে, তারপরে হায়ার এনার্জি সাবশেলে ইলেকট্রন যাবে। কিন্তু এইখানে 2sটা হাফ ফিল্ড হওয়া সত্ত্বেই 2pতে ইলেকট্রন চলে গেল। তাহলে আউফবাউ প্রিন্সিপাল প্রথম কথা হচ্ছে আউফবাউটা ইনভ্যালিড হয়ে গেল, এখানে পাউলি ইনভ্যালিড হয়ে গেল। আবার 2pতে দুটো ইলেকট্রন, তাহলে হুন্স রুলটাও এখানে ইনভ্যালিড হলো। হুন্স রুল কী বলে, যে দুটো ইলেকট্রন থাকলে এখানে একটা যাবে এখানে একটা যাবে, বা যে কোনো দুটো অরবিটালে একটা করে ইলেকট্রন যাবে উইথ সেম স্পিন। তো সেটা হয়নি, প্রথমেই পেয়ারিং হয়ে গেছে, প্রথমেই তো পেয়ারিং হবে না। তাহলে এখানে হুন্স রুলটাও ভায়োলেটেড হলো। তাহলে এটা এমন একটা কনফিগারেশন যেখানে ইলেকট্রন কনফিগারেশন লেখার যে নিয়মগুলো আমরা শিখি সেই 3টে নিয়মই ভায়োলেটেড হয়েছে। আমাদের টার্গেট কেবলমাত্র এই কোয়েশ্চেনটার কারেক্ট অপশান বের করা নয়, যেগুলো ভুল হচ্ছে সেগুলো কেন ভুল হচ্ছে, তবে তো আমাদের কনসেপশনটা ক্লিয়ার হবে, তাই না। সুতরাং এই ধরনের যখনই তুমি কোনো কোয়েশ্চেন দেখবে, যে কোনো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, একটা অপশান কারেক্ট হলো ঠিক আছে, কিন্তু বাকি অপশানগুলো কেন ইনকারেক্ট হলো সেটাকেও জাস্টিফাই করতে হবে। যদি থিওরিটিক্যাল কোয়েশ্চেন হয়, যদি নিউমেরিক্যাল হয় তাহলে তো বোঝাই যাচ্ছে যে আনসার মিলছে না, সুতরাং ঠিক আছে ভুল। কিন্তু যদি থিওরিটিক্যাল কোয়েশ্চেন এরকম হয় তাহলে ভুল আনসারগুলোকেও জাস্টিফাই করতে হবে কেন ওগুলো ভুল, তবে তোমার কনসেপশন ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা আসছি ওই 13 কোয়েশ্চেনটাতে। ওখানে কি বলছে তা বলছে যে কারেক্ট ম্যাগনেটিক মোমেন্ট অফ এম এক্স প্লাস, একটা এম এর একটা ক্যাটায়ন দিয়েছে এক্স প্লাস মানে কি, ধরা যাক M2+, তার মানে কি দুখানা ইলেকট্রন চলে গেছে এম থেকে। তাহলে যদি mx+ হয় তার মানে x সংখ্যক ইলেকট্রন বেরিয়ে চলে গেছে। এবার z কত ছিল 25, দেখো z 25 যদি থাকে তাহলে কনফিগারেশন কি হয়, এটা 18, তারপরে 4s2 20 আর 35, এই হচ্ছে কনফিগারেশন এম মেটালের। এবার সেখান থেকে mx+ তৈরি হয়েছে। এবার x+ এর বলছে ম্যাগনেটিক মোমেন্ট √15। ম্যাগনেটিক মোমেন্ট মানে কি, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে হয় না, একটু আগে করলাম আমরা। তাহলে যদি √15 হয় তাহলে n × n+2 কত হবে 15। তাহলে এখান থেকে n² + 2n - 15 = 0। এখান থেকে কী পাবো +2, তাই তো। তাহলে হ্যাঁ +2 মানে n + 5 n - 3, যেখান থেকে আমি পাচ্ছি n = 3, অর্থাৎ আনপেয়ার্ড ইলেকট্রন কটা পড়ে আছে 3টে। ঠিক আছে, আচ্ছা আমি এরকম একটা অঙ্ক এর আগেও করলাম, আমি একটা জিনিস ওখানে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে ক্যালকুলেশান এইসব করার আসলে কোনো দরকারই পড়ে না। কেন,
যখনই এরকম থাকবে না, এটাকে দুটো, এই যে 15 দুটো সংখ্যায় ভাঙবে আর কি, 3 into 5, যে একটা সংখ্যা থাকবে আর আরেকটা সংখ্যা তার +2 হবে, এরকমভাবে ভাঙবে। যেমন আগেরটা আমরা একটা পেয়েছিলাম √14, √14 মানে 6 into 4, তাহলে এটাকে আমরা √4 into 4 + 2 লিখতে পারি, তাহলে আমরা পেয়ে গেলাম যে এখান থেকে n = 4। ঠিক আছে, একই রকমভাবে এটাকে আমরা √3 into 3 + 2 বলতে পারতাম, তাহলে n = 3, ডাইরেক্ট বেরিয়ে যাবে, এইসব অঙ্ক করার দরকার নেই। ঠিক আছে, তো এইটা মনে থাকলে তাহলে আরেকটু তাড়াতাড়ি হবে অঙ্কটা। যাই হোক, তো এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে n = 3, n = 3 মানে 3খানা আনপেয়ার্ড ইলেকট্রন রয়ে গেছে। আর এইটার আমরা আগে লিখি যে কী হচ্ছে, এটা 3d5, 1 2 3 4 5, 3d5 আর 4s2, 3d5 1 2 3 4 5। এবার হচ্ছে যে এই যে m থেকে কতগুলো ইলেকট্রন চলে গেছে সেটা আমরা জানি না। ইলেকট্রন যাওয়ার পরে পড়ে আছে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যদি যাওয়া শুরু করে, সবার আগে ইলেকট্রন তো 4s থেকে বেরোবে, তাহলে 4s থেকে এই দুটো ইলেকট্রন চলে গেল, তারপর এখান থেকে ইলেকট্রন বেরোবে। এবার এখানে যদি 3টে আনপেয়ার্ড ইলেকট্রন পড়ে থাকতে হয়, তাহলে এখান থেকে আরও দুটো ইলেকট্রনকে বেরিয়ে যেতে হবে। তার মানে টোটাল কতগুলো ইলেকট্রন বেরিয়ে গেল? টোটাল বেরিয়ে গেল 2 আর 2 4টে। তাহলে 4টে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে ওইটা কি হবে? m4+ হবে না? বুঝতে পারলাম কি বলছি? কোত্থেকে পেলাম এটা? আমাকে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ওরা বলে দিল, বা ওরা যেখান থেকে আমাকে যা দিল তার থেকে আমি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বের করলাম। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রনটাকে 3 যদি রাখতে হয়, তাহলে কটা ইলেকট্রনকে আমাকে এখান থেকে বের করতে হবে সেইটা আমি বুঝে নিলাম। তাহলে সেটা হচ্ছে 2, এই দুটো তো সবার আগে বেরোবেই, কারণ আমি শুরুতেই তো 3 থেকে ইলেকট্রন বের করতে পারবো না, কারণ 4s আউটার মোস্ট। তাহলে 2 + 2 4টে ইলেকট্রন বেরোলে এই n = 3 হয়। তাহলে তার 4টে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে ক্যাটায়নটার ফর্মুলা হবে, ক্যাটায়নটার সিম্বল হবে m4+। ঠিক আছে, দেখো 16 নম্বর কোয়েশ্চেন বলছে ফাইন্ড ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস হ্যাভিং n + l = 1 to n + l = 4। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটার মানে হচ্ছে এরকম, মানে এরকমভাবে কোয়েশ্চেনটা পরীক্ষায় আসে না। ধরো বললো তোমাকে যে n + l = 7, এরকম কতগুলো ইলেকট্রন থাকতে পারে কোনো একটা অ্যাটমে, n + l = 3, এরকম কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তো আমরা একবারে n + l = 1 থেকে 7 সব কটা সলভ করে নেব। ঠিক আছে, তো দেখো n + l যোগফল 1, এটার মানে কি? এটা কখন হতে পারে? যখন n = 1 হবে। এটা হতে পারে কখন? যখন n = 1 আর l = 0 হবে, তখন দুটোর যোগফল 1 হবে। এছাড়া আর অন্য কোনো অপশান নেই কিন্তু, কারণ n যদি 2 হয় আর এটা যদি 0 হয়, তাহলে তো 2 হয়ে গেল, মানে দুটো যোগ করে 1 আনতে হবে। তাহলে এটাই একমাত্র অপশান। এটা যদি একমাত্র অপশান হয়, তাহলে এটা হচ্ছে 1s অরবিটাল, 1s সাবশেলের মধ্যে 1s অরবিটাল। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা থাকবে? আমরা তো জানি যে L0 মানে s সাবশেল, আর s সাবশেলে একটাই অরবিটাল থাকে, সুতরাং সেটা হচ্ছে 1s অরবিটাল। তাহলে ইলেকট্রন কটা? 2। তাহলে এটা হয়ে গেল আমার আনসার, যে n + l = 1, এরকম ম্যাক্সিমাম ইলেকট্রনের সংখ্যা কত? 2। নেক্সট, n + l 2, এরকম কটা ইলেকট্রন থাকবে? n + l 2 মানে কি হতে পারে? দেখো n এর ভ্যালু 2 হতে পারে আর l 0 হতে পারে। এরকম তো হতে পারে না যে nটা 1 আর lটাও 1, 1 + 1 করলে 2 হবে অবশ্যই, কিন্তু n আর l এর ভ্যালু তো সেম হতে পারে না, তাই না? l ম্যাক্স হচ্ছে n - 1, তাহলে দিস ইজ দ্য অনলি পসিবিলিটি। তাই যদি হয়, তাহলে এটা 2s অরবিটাল, তাহলে এখানেও ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কটা থাকতে পারে? 2, রাইট? নেক্সট, n + l = 3, এইটা হতে পারে কীরমভাবে? দেখো, এটা হতে পারে, এটার এবার দুটো অপশান পাবো, n এর ভ্যালু 2 আর এটা 1 হতে পারে, 2 1, অথবা 3 0 হতে পারে, তাহলেও যোগ করে আমি 3 পাবো। ঠিক আছে না? তাহলে 2 আর 1 মানে কি? 2p, আর এটা মানে কি? 3s। এবার p-তে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে? 6টা, কারণ p মানে l এর ভ্যালু 1 মানে m - 1 0 + 1, 3টে m ভ্যালু মানে 3টে অরবিটাল, মানে 6টা ইলেকট্রন, আর এখানে 2টো ইলেকট্রন। তাহলে টোটাল কত হয়ে গেল? টোটাল 8 ইলেকট্রন, 6টা + 2টো। বোঝানো গেল? এবার আমরা n = 4 দেখি, এটা মুছে দিই আগে, এটাকে মুছে দিই। n + l = 4 কী হতে পারে? দেখো, n আর l এর ভ্যালু 4 0 হতে পারে, 3 1 হতে পারে, 2 2 হতে পারে না,
এন আর এল এর ভ্যালু সেম হতে পারে না, তাহলে এই দুটো হচ্ছে দুটো অপশান। তাহলে এই ক্ষেত্রেও 4s অরবিটাল আর 3p অরবিটাল, মানে আবারও 8টা ইলেকট্রন, 4s এ 2টো আর 3p তে 6টা, 8টা ইলেকট্রন হয়ে গেল। নেক্সট n প্লাস এল ইকুয়াল টু 5 যদি হয়, তাহলে 5 হলে এটাকে মুছছি, 5 হলে দেখো এটাও মুছে দিলাম 5, তাহলে 5 0 4 1 3 2, এটা হতে পারে 2 3 হতে পারে না, তাহলে এটা হয়ে গেল 5s, এটা হয়ে গেল 4p, এটা হয়ে গেল 3d। 5s ইলেকট্রন দুটো থাকতে পারে ম্যাক্সিমাম, এখানে 6টা, এখানে 10টা, টোটাল ইলেকট্রন 18টা, রাইট। n ইকুয়াল টু 6 আর 7 বাকি থাকলো। n ইকুয়াল টু 6 যদি হয়, তাহলে 6 0 5 1 4 2 আর কী হতে পারে 4 আর 2 6, 3 আর 3 হবে, হবে না, কারণ আবারও n প্লাস এল ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এখানেও দুটো অপশান, আমি তিনটে অপশান, এই একই অপশান, শুধুমাত্র এটা পাল্টে আমি করে দেবো 6s, এটাকে করে দেবো 5p, আর এটাকে করে দেবো 4d, ঠিক আছে। তাহলে আবারও 18টা ইলেকট্রন, n ইকুয়াল টু 6, 18টা ইলেকট্রন। এবার n ইকুয়াল টু 7 দেখো, এবার আমি এটা মুছছি আবার ভালো করে। n প্লাস n ইকুয়াল টু 7 বলছি আমি, n প্লাস এল ইকুয়াল টু 7, তাহলে n আর l, তাহলে 7 0 6 1 5 2 4 3, তিনটে অপশানই হবে, 4 3, 7s 6p 5d আর 4f, তাহলে দুটো ইলেকট্রন, পিতে 6টা ইলেকট্রন, ডিতে 10টা ইলেকট্রন, এখানে 14টা ইলেকট্রন, টোটাল ইলেকট্রন হয়ে গেল 8 18 আর 14 32টা, ঠিক আছে। তাহলে এইভাবে যে কোনো এরকম একটা দিয়ে আসতে পারে, বা এরকম 3 4টে থাকলো, n প্লাস এল ইকুয়াল টু 4 3 5, হ্যাঁ, ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন, মানে নাম্বার অফ ইলেকট্রনের ইনক্রিজিং অর্ডারে সাজাও, এরকম বিভিন্ন রকম কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, এটা হয়ে গেল 16। 17টা কী বলছে এখন, ক্যালকুলেট ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন হ্যাভিং, আচ্ছা, ক্যালকুলেট ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন হ্যাভিং n ইকুয়াল টু 3 s ইকুয়াল টু মাইনাস অফ, এই দুটো ভ্যালু খালি দিয়েছে। n3 মানে থার্ড অরবিটে ইলেকট্রন আছে। এবার n যদি 3 হয়, তাহলে টোটাল ইলেকট্রন কত, 2n স্কোয়ার না, 2 × 3 স্কোয়ার না, 18টা না। এইবার 18 যদি ইলেকট্রন হয়ে যায়, আমরা জানি 3 নম্বর অরবিটে s p d তিনজনই থাকে, এসে 2টো, পিতে 6টা, ডিতে 10টা, 18টা, মানে 3s 3p 3d সবগুলোই ফুলফিল্ড যদি হয়, তাহলে তার অর্ধেক সংখ্যকের এস হচ্ছে মাইনাস অফ, আর বাকি অর্ধেক সংখ্যকের এস হচ্ছে প্লাস অফ। তাহলে n ইকুয়াল টু 3 সাথে এস ইকুয়াল টু মাইনাস অফ, এইরকম হবে কটা, 9টা, ঠিক আছে। বাকি 9টার হচ্ছে n ইকুয়াল টু 3 আর এস হচ্ছে প্লাস অফ, এটা হয়ে গেল প্রথমটা। বিয়েটা দেখো n3l0, n3l0 মানে হচ্ছে এটা 3s অরবিটাল না, আই মিন 3s সাবশেল না, তাহলে 3s সাবশেল যদি হয়, 3s সাবশেল মানে 3s অরবিটাল, তাহলে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম ইলেকট্রনের কটা হবে, দুটো, আর কিছু করার নেই এখানে। l ইকুয়াল টু 3 মানে কি 0 1 2 3 spdf, তাহলে এটা যে কোনো একটা অরবিটের f সাবশেল, f সাবশেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, f সাবশেল মানে তার 7খানা অরবিটাল, -3 থেকে +3, মানে 14টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন এখানে কটা হবে, 14। এগুলো জাস্ট এরকম মুখোমুখি হয়ে যাবে অঙ্কগুলো। তারপর দেখো n6 l0 m1, যখনই 3খানা কোয়ান্টাম নাম্বার একসঙ্গে বলে দিল, n l m, 3টে কোয়ান্টাম নাম্বার একসঙ্গে বলে দিচ্ছে, মানে ওটা একটা পার্টিকুলার অরবিটালকে বোঝাচ্ছে। 3s এর মধ্যে m ইকুয়াল টু 0 মানে 3s অরবিটাল, তাহলে একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকে, ম্যাক্সিমাম দুটো, তাহলে 2 হয়ে গেল আনসার, ঠিক আছে। m ইকুয়াল টু 0 ইন নাইট্রোজেন অ্যাটম, আচ্ছা এইটা একটু করতে হবে, লিখতে হবে। নাইট্রোজেন অ্যাটমের ক্ষেত্রে m ইকুয়াল টু 0 আছে, এরকম কটা ইলেকট্রন হবে, তাহলে নাইট্রোজেনের তো 7 না অ্যাটমিক নাম্বার, তাহলে 1s2 2s2, এটা 1s, এটা 2s, এটা 2p 2p3, তাহলে 7খানা হয়ে গেল। এবার 2pতে
এম ভ্যালু কত -1 থেকে +1 না, তাহলে -1 0 +1, আর এস এর জন্য এম ভ্যালু কত 0 না, এস এর তো L0 মানে এমও 0, তাহলে নাইট্রোজেনের টোটাল কতগুলো ইলেকট্রনের M0 আছে, 2টো 4টে 5টা, ঠিক আছে না, তাহলে 5টা এমন ইলেকট্রন আছে নাইট্রোজেনে যাদের এম ভ্যালু 0। যদি বলে এম ভ্যালু 1 এরকম কটা ইলেকট্রন থাকতে পারে, একটা, এম ভ্যালু -1 একটা, এম ভ্যালু 2 নেই ইলেকট্রন এরকম কিছু, ঠিক আছে। এবার এই যে আমরা করলাম এটা, আচ্ছা এটা করে নিই এফেক্টটা, ম্যাঙ্গানিজ Mn, ম্যাঙ্গানিজের মধ্যে ম্যাঙ্গানিজে লিখে নিয়ে গেলাম 25, Mn হচ্ছে 25, তাহলে 1s2 2s2 2p6 1s 2s 2p 1s 2s 2p6। দেখো দূরে দূরে করে ইলেকট্রন লিখলাম, এইটা খুব একটা বাজে অভ্যেস আর কি, তোমরা এরকম মোটেই করবে না। তোমরা কীরকম করবে, এরকম করবে, ধরো 3p এরকম, তো তাহলে একটা ইলেকট্রন আগে এখানে দেবে, 1 2 3টে, তারপরে এদিকে আসবে, ঠিক আছে। 3p6 হয়ে গেল, 4s2 হয়ে গেল, এটা 4s, আর 3d5 হয়ে গেল, 3dতে একটা করে ইলেকট্রন, তাহলে -2 -1 0 +1 +2 না এম ভ্যালু। আচ্ছা m = -1 বের করতে বলেছে, দেখো 1s কাটা 2sও কাটা গেল, কেন s এর তো এম ভ্যালু 0, তাহলে এসগুলোকে সব আউট করে দিয়ে গেল, এখানে কোনো এম ভ্যালু -1 নেই, সবাই 0, এম -1 হতে পারে একমাত্র পি আর ডিতে, পিতে -1 0 +1 -1 0 +1, তাহলে -1 ওয়ালা টোটাল ইলেকট্রন কতগুলো হলো দেখো, টোটাল হয়ে গেল এইখানে দুটো, এইখানে দুটো 4টে, আর এইখানে একটা, তাহলে m = -1 এরকম টোটাল 5খানা ইলেকট্রন আছে, 2 4 5, বোঝানো গেল। এরকম কোয়েশ্চনে কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর লাস্ট একটা আমাদের বাকি রয়ে গেল, সেটা হচ্ছে ক্রোমিয়াম, মুছে নিই এটাকে আমি। আচ্ছা ক্রোমিয়ামের আগে আমরা আবারও ওই ম্যাঙ্গানিজটার মতন করে নিই, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d। ক্রোমিয়াম হচ্ছে কত 24, তাই না, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, খুব কেয়ারফুল, 4s1 3d5, এক্সেপশনাল কনফিগারেশন এটা, হ্যাঁ এগুলো আর লিখে দেবো, আচ্ছা লিখে দিই 1s 2s 2p 3p 4s 3d। প্রথমটা m0 এরকম কটা ইলেকট্রন আছে, m0 কোথায় কোথায় হয় দেখো, এটা m0 এটা m0, m0 মানে হচ্ছে s অরবিটাল, তাহলে এই একটা সব এস হয়ে গেল। আচ্ছা পিতেও m0 হতে পারে, -1 0 +1 -1 0 +1, আর এখানে তো -2 -1 0 +1 +2, তাহলে টোটাল m = 0 কতগুলো হয়ে গেল দেখো, 2 4, এইখানে দুটো 6টা 8টা 10টা, এখানে একটা 11টা, আর এখানে একটা 12টা, ঠিক আছে। তাহলে m = 0 এরকম ইলেকট্রন হচ্ছে 12টা টোটাল। আমরা দেখে নাও এস মানে m0, আর এখানে যে কোনো একটা অরবিটালে m0 থাকবে, তাহলে 2 4 6 8 10 11 12, ঠিক আছে। L0 মানে হচ্ছে আমরা জানি একদম প্রিসাইসলি হচ্ছে এস সাবশেল, এস সাবশেল ইলেকট্রন দেখো, 2 4টে 6টা 7টা, তাহলে এর আনসার কত হয়ে গেল 7, ঠিক আছে। এস = +1/2, আমরা যদি ওপরের দিকের অ্যারোটাকে যদি +1/2 ভাবি, তাহলে কতগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, ঠিক আছে। L + m হচ্ছে 1, এবারে L + m হচ্ছে 1। আচ্ছা দেখো L যদি 0 হয়
মানে এস সাবশেল, তাহলে তো এম এর ভ্যালুও 0, তাহলে প্লাস করলে তো আর 1 হবে না, তার মানে এস সাবশেল বাদ দিয়ে বাকিগুলোতে হতে পারে। তাহলে এটা যদি 1 হয়, এল যদি 1 হয়, আর এম যদি 0 হয় তাহলে 1 হতে পারে। এল যদি 2 হয়, অ্যাকচুয়ালি L1 মানে কি, এটা পি সাবশেল, আর L2 মানে হচ্ছে ডি সাবশেল। তাহলে এটা যদি 0 হয় আর এটা যদি -1 হয় তাহলেও 1 হতে পারে, আর কোনো অপশান নেই, এইগুলোই হতে পারে। তাহলে L1 মানে পি সাবশেলে M0 মানে PZ অরবিটাল, যাই হোক না কেন, তো M0 হচ্ছে দেখো পিতে, আমি যে কোনো একটাকে ধরতে পারি, এটা যদি ধরি, আমি মাঝখানেরটাকে 0 লিখেছি যখন, এটাকেই ধরি, এই একটা আছে আর এই একটা আছে, 2p 3p, আর তো কেউ নেই। তাহলে এরকম টাইপের ইলেকট্রন কটা হয়ে গেল, 4টে, ঠিক আছে। আর এরকম টাইপের ইলেকট্রন কটা হয়ে গেল, যেখানে ডি হচ্ছে 2 মানে ডি সাবশেল, সেখানে -1 ওয়ালা কটা ইলেকট্রন আছে, একটাই আছে। তাহলে এরকম ইলেকট্রন কটা হয়ে গেল, একটা। তাহলে টোটাল L + M = 1, এরকম টোটাল ইলেকট্রন কটা হয়ে গেল, 5টা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা কোয়েশ্চেন অ্যাড করতে পারি, ABCD হয়েছে, একটা কোয়েশ্চেন অ্যাড করতে পারি, সেটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ ইলেকট্রন উইথ S = +½ বা S = -½ এরকম মিনিমাম ইলেকট্রন কটা থাকতে পারে। দেখো, মিনিমাম ইলেকট্রন বলতে গেলে যেখানে যেখানে দুটো করে ইলেকট্রন আছে সেখানে তো একটা আমি কাউন্ট করতেই পারি, আমি +½ নিয়েই চলছি। তাহলে যেখানে যেখানে দুটো ইলেকট্রন, সেখানে সেখানে দুটোর মধ্যে একটা অবশ্যই +½ তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা তো হলোই। প্লাস এই যে সিঙ্গেল যে ইলেকট্রনগুলো আছে এইগুলো +½ হতে পারে, আবার এগুলোকে আমি -½ বলতে পারি, কারণ একটা ইলেকট্রন যখন যাচ্ছে সেটা +½ হতে পারে, ক্লকওয়াইজ মোশন হতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। তাহলে যখন দুটোই পসিবিলিটি আছে তখন মিনিমাম নাম্বার গোনার জন্য আমরা এগুলোকে কাউন্ট করব না, তাই তো। ম্যাক্সিমাম বললে তখন এগুলোকে কাউন্ট করতাম, যেটা আমরা আগে করলাম, এই যে 15খানা বেরোলো। যখন মিনিমাম বলছে তখন এইগুলোকে আমরা ছেড়ে দেবো, যেগুলো একদম ডেফিনিট খালি সেইগুলোকেই ধরবো। তাহলে মিনিমাম যদি বলে তাহলে সত্যি সত্যি আনসারটা হয়ে যাবে কত, 9, আর ম্যাক্সিমাম ছিল এটা 15, ঠিক আছে। দেখো পরেরগুলো হচ্ছে আচ্ছা, আমি 21-এর অঙ্কটা আগে করে নিই, তাহলে এটা মুছে দিতে পারবো, জায়গাটা অনেকটা পেয়ে যাবো। হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রনিক কনফিগারেশন অফ অক্সিজেন ইজ অর আর কারেক্ট। এবার অক্সিজেন মানে হচ্ছে কত বলো তো, অক্সিজেন তো 8 হয়, অক্সিজেনের 8 মানে হচ্ছে 1s2 2s2 2p4, ঠিক আছে। তা চেক করে দেখো, 1s2 দুটো অপোজিট স্পিন, ঠিক আছে, 2s2 অপোজিট স্পিন, আর 2p4। তাহলে দেখো এবার এইখানটায় আমাদের একটু গণ্ডগোল হবে। আমি এই অপশানটা যদি আসি তাহলে এটা হচ্ছে কারেক্ট অপশান। কেন কারেক্ট? কারণ দেখো 1s-এ দুটো অপোজিট স্পিন, 2s-এও দুটো অপোজিট স্পিন, আর 2p-তেও প্রথমে হচ্ছে এই যে ডাউনওয়ার্ড যে অ্যারোগুলো আছে, 1 2 3 সিঙ্গলি ফিল্ড, তারপরে 4টা এসে আপওয়ার্ড, মানে হুন্স রুল এখানে ফলোড হয়েছে, সুতরাং এটা কারেক্ট। এবার এইটা যেহেতু কারেক্ট, আমাদের মনে হবে যে বাকি সবগুলো হয়তো ভুল, কিন্তু এখানে দেখো ইজ অর আর লেখা আছে, মানে মোর দ্যান 1 কারেক্টও হতে পারে। এবার কথাটা হচ্ছে যে 4th যে ইলেকট্রনটা এখানে এলো এই আপওয়ার্ড স্পিন হয়ে, সেটা প্রথম অরবিটালটাতেই আসবে, তার তো কোনো মানে নেই, 3টেই তো ডিজেনারেট, সব কটাতেই আসতে পারে। সুতরাং যেখানে যেখানে আমি দেখব যে 4টে ইলেকট্রন আছে পিতে এবং 3টে সেম স্পিন আর একটা অপোজিট স্পিন, সেটাই কারেক্ট। সেক্ষেত্রে এটাও কারেক্ট, প্রথম 3টে আপওয়ার্ড স্পিনে গেছে আর পরেরটা ডাউনওয়ার্ড স্পিনে এসছে এবং মাঝখানে এসছে, সুতরাং এটাও কারেক্ট। এক্ষেত্রেও তাই, দেখো এখানে ঠিক আছে দুটো অপোজিট স্পিন, এখানেও তাই, এখানে প্রথম 3টে আপওয়ার্ড স্পিন, 4টা ডাউনওয়ার্ড স্পিন এইখানে এসে, এখানে আসা মানেও কারেক্ট, নট নেসেসারিলি যে আমাকে প্রথমটাতেই রাখতে হবে এরকমটার মতন। সুতরাং এই 3টেই হচ্ছে কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, এবার এইখানটা এসে গন্ডগোল হয়েছে, দেখো এটা 1s-টা ঠিক আছে, দুটো অপোজিট স্পিন, 2s-টাও দুটো অপোজিট স্পিন, ঠিক আছে। এবার এইখানটা গন্ডগোল হয়েছে। এখানটা গন্ডগোল কী হয়েছে দেখো, প্রথম কথা হচ্ছে যে এই যে অরবিটালটা, এই অরবিটালে আমি যদি ধরে নিই যে এটা -1, এটা 0, এটা +1, তাহলে দুটো ইলেকট্রনেরই এইখানে যে দুটো ইলেকট্রন আছে তাদের স্পিনটা সেম, অর্থাৎ এদের দুজনেরই 4টেই কোয়ান্টাম নাম্বার সমান হয়ে গেল, তাই তো। 2p যদি এটা x হয়
-1 মানে এক্সও হতে পারে, ওয়াইও হতে পারে। 2px যদি হয় এটা, তাহলে n = 2, এখানে লিখি আমি n = 2, l = 1, m = -1। আর যেহেতু স্পিন দুটোরই সেম, তাহলে দুটোরই স্পিন আইদার -1/2 অথবা +1/2, অর্থাৎ দুটোই সেম আর কি। সেক্ষেত্রে সেটা তো হতে পারে না, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এখানে ভায়োলেটেড হলো। আর 2 নম্বর হচ্ছে এটা যে এই যে পেয়ারিংটা হয়েছে, পেয়ারিংটা হওয়ার আগের মুহূর্তে কী ছিল? পেয়ারিং তো হয়েছে, আমি একটা যদি ইলেকট্রনে মুছে দিই তাহলে আমরা দেখব যে পেয়ারিং হওয়ার আগের স্টেজে যে 3টে ইলেকট্রন ফিল্ড হয়েছে তাদের সবার স্পিন একই দিকে নয়। এটা হচ্ছে হুনস রুলকে ভায়োলেট করলো। হুনস রুল কী বলে? যে পেয়ারিং হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সবকটা অরবিটালকে সিঙ্গলি ফিল্ড হতে হবে এবং সেম স্পিনের ইলেকট্রন থাকতে হবে। তাহলে এখানে যে কোনো একটা যদি মুছে দিই তাহলে দেখবো যে সবকটা সেম স্পিন হচ্ছে না। সুতরাং এখানে বোথ হুন্ড অ্যান্ড পাউলি দুটোই এখানে কিন্তু ভায়োলেটেড হলো, সুতরাং এটা কারেক্ট নয়। বোঝানো গেল 21-এরটা। নেক্সট দেখো 20টা হচ্ছে রাইট 4 কোয়ান্টাম নাম্বারস অফ 19th ইলেকট্রন অফ স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম 21 মানে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। 3pর পরে ইলেকট্রন ভরে হচ্ছে কোথায়? 4s-এ, তারপর 3d-তে। এইটা হচ্ছে 21। দেখো 2, 4, 4, 6, 10, 12, 18, 20, 21। এইবার বলছে যে 19 নম্বর ইলেকট্রন। তাহলে এটা তো 21 নম্বর ইলেকট্রন 3d1টা, তাহলে 19 নম্বর ইলেকট্রন কোথায় যাবে? এই 4s-এ যাবে না? তাহলে 4s-এ দেখো এই যে এইটুকু পোর্শন আছে না 3p6 পর্যন্ত, এই 3p6 পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে আর্গনের কনফিগারেশন, অর্থাৎ 18খানা ইলেকট্রন হয়ে গেল। তাহলে 19 নম্বরটা হচ্ছে 4s-এর ফার্স্ট ইলেকট্রনটা, ঠিক আছে? তাই যদি হয় তাহলে এটা যদি 4s হয় তাহলে n হচ্ছে 4, l হচ্ছে 0, m হচ্ছে 0, আর s হচ্ছে এটা যে কোনো একটা কিছু হতে পারে, +1/2 হতে পারে অথবা -1/2 হতে পারে। তাহলে এই হচ্ছে 19th ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার। কি কি? n, l আর m ফিক্সড ভ্যালু, s এর ভ্যালু যে কোনো একটা হতে পারে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের 20 নম্বর। এইবার আমি আসছি উপরেরটা দেখো কী বলছে 19 নম্বরে। বলছে যে ফাইন্ড টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন সেকেন্ড পিরিয়ড অফ পিরিয়ডিক টেবিল। এটা পিরিয়ডিক টেবিল, ঠিক আছে? পিরিয়ডিক টেবিলের সেকেন্ড পিরিয়ডে কতগুলো এলিমেন্ট থাকবে যদি স্পিন কোয়ান্টাম নাম্বারের 3টে ভ্যালু সম্ভব হয়। এবার পিরিয়ডিক টেবিলে সেকেন্ড পিরিয়ড, এটার মানে কি? এটার মানে হচ্ছে পিরিয়ডিক টেবিলে কোনো একটা পিরিয়ডে কতগুলো এলিমেন্ট থাকবে সেটা ঠিক হয় কিসের উপর বেস করে? পিরিয়ড নাম্বার মানে অরবিট নাম্বার, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সুতরাং n = 2-তে কতগুলো ইলেকট্রন আছে সেটা বের করলেই আমার কাজ মিটে যাবে। কেন? কারণ n = 2-তে যতগুলো ইলেকট্রন ততগুলো ডিফারেন্ট এলিমেন্টের ওই ডিফারেন্ট ইলেকট্রনিক কনফিগারেশনগুলো সম্ভব, ঠিক আছে? নর্মালি কী হয় দেখো, নর্মালিটা বলে নিই। তাহলে নর্মালি হচ্ছে সেকেন্ড পিরিয়ডে n = 2-তে আমরা জানি কটা ইলেকট্রন? 2n² মানে 8টা, 2 × 2² মানে 8টা। এবার সেই 8টা কারা কারা? একদম শুরুতে থাকে লিথিয়াম, লিথিয়ামের হচ্ছে 1s2 2s1, ঠিক আছে? সেকেন্ড পিরিয়ড যখন, তখন এই লাস্টে 2 দিয়ে শেষ হবে। এরপর থাকে বেরিলিয়াম 2s2, তারপর থেকে বোরন 2p1, কার্বন 2p2, এইভাবে চলতে থাকে, ঠিক আছে? 8টা ইলেকট্রন, তাহলে 8টা ইলেকট্রন মানে 8 রকম ডিফারেন্ট ইলেকট্রনিক কনফিগারেশন পাবো। সুতরাং 8টা এলিমেন্ট, এই হচ্ছে আমাদের নর্মাল কনসিডারেশন আর কি। 2s1 2s2 দুটো হয়ে গেল, আর এখানে তো p1 থেকে ম্যাক্সিমাম p6 পর্যন্ত হতে পারে, p-তে 6টা ইলেকট্রন থাকে ম্যাক্সিমাম। তাহলে p1 p2 p3 p4 এইভাবে 6টা আলাদা এলিমেন্ট আমি পাবো। তাহলে 6টা আর দুটো টোটাল 8টা এলিমেন্ট, নর্মাল কেস। কিন্তু এখন এখানে বলছে যে স্পিন কোয়ান্টাম নাম্বার হয়ে গেছে 3খানা, ঠিক আছে? স্পিন কোয়ান্টাম নাম্বার যদি 3খানা হয় তাহলে দেখো কি হতে পারে সেকেন্ড পিরিয়ডে, তাহলে 2s আর 2p, এই তো, এছাড়া আর কিছু থাকতে পারে না। সেক্ষেত্রে দেখো 2s-এ 3টে ইলেকট্রন আর 2p-তে কটা ইলেকট্রন? এক একটা স্পিন 3টে মানে কি এক একটা অরবিটালে 3টে করে ইলেকট্রন থাকবে। এখন আগে আমরা জানতাম যে 2খানা স্পিন কোয়ান্টাম নাম্বার +1/2 -1/2, সেই জন্য এক একটা অরবিটালে 2টো ইলেকট্রন। তাহলে এখন এক একটা অরবিটালে 3টে ইলেকট্রন। তাহলে 2s-এর তো একটাই অরবিটাল, সেখানে 3টে ইলেকট্রন, আর 2p-তে 3টে অরবিটাল px py pz, তাহলে 3 × 3 মানে 9টা টোটাল,
তাহলে 9 আর 3 টোটাল 12টা ইলেকট্রন 2s এবং 2p মিলিয়ে। তাহলে টোটাল 12খানা ডিফারেন্ট ইলেকট্রনিক কনফিগারেশন সম্ভব, অর্থাৎ সেকেন্ড পিরিয়ডে টোটাল 12খানা এলিমেন্ট সম্ভব। ঠিক আছে, তার মানে 12 ডিফারেন্ট ইলেকট্রনিক কনফিগারেশন, আর তার মানেই হচ্ছে 12 এলিমেন্টস। ঠিক আছে, বেশ। এবার দেখো পরেরটা, লাস্ট এটা আছে আমাদের। রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ ম্যাঙ্গানিজ অ্যান্ড AR ইফ স্পিন কোয়ান্টাম নাম্বার হ্যাভ 3 ভ্যালুজ। আবার ওই আগেরটার মতোই প্রায়। স্পিন কোয়ান্টাম নাম্বারের যদি 3টে ভ্যালু হয় তাহলে ওদের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে বলেছে। আমি এটাকে মুছে দিচ্ছি আগে। স্পিন কোয়ান্টাম নাম্বারের 3টে ভ্যালু, তার মানেই হচ্ছে যে এক একটা অরবিটালে 3টে করে ইলেকট্রন। তো সেইটা আমি আগে লিখে নিই এখানে, তাহলে তোমাদের সুবিধা হবে। স্পিন কোয়ান্টাম নাম্বার হ্যাজ 3 ভ্যালুজ। ঠিক আছে, এটার মানেই হচ্ছে যে ইচ অরবিটাল ক্যান অ্যাকোমোডেট, অর্থাৎ জায়গা দিতে পারে 3টে ইলেকট্রনকে। ঠিক আছে, তাহলে এইবার দেখো ম্যাঙ্গানিজ হচ্ছে 25 যদি যেতে হয় তাহলে প্রথমে 1s অরবিটাল, 1s2 না লিখে কি লিখবো 1s3, কারণ এক একটা অরবিটালে 3টে করে ইলেকট্রন। 1s, তারপরে 2s, তারপর 2p, 3s, 3p এসব থাকে। তো তাহলে এখানে 3টে, 6টা হয়ে গেল। এখানে 9টা, 3টে অরবিটাল ইন্টু 3, 9টা। এখানে 3টে, কটা হলো? 3 আর 3 6, 15, 18 আর পড়ে থাকলো কটা? 7টা। তাহলে 3p7 হবে, কারণ এখন তো পিতে 9টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, তাহলে 7টা থাকতেই পারে। তাহলে এই হয়ে গেল সেই সময়ে ম্যাঙ্গানিজের, আচ্ছা Mn না, এনটা লিখিনি। এই হচ্ছে ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশন যদি 3টে করে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু, স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হয়। আর 18 যদি যেতে হয় তাহলে কত হবে? 1s3, 2s3, 2p 9, 3 আর 3 6, হ্যাঁ 6 9 15 আর 3 18। এই হয়ে গেল তখন আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এটুকুই থাকলো। আজকে আমরা কোয়ান্টাম নাম্বারসের অনেকগুলো প্রবলেম বিভিন্ন ধরনের সলভ করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।